আচ্ছা, একটা দেশের প্রশাসনকে যদি সেই দেশের ইঞ্জিন বা হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়, তাহলে সেই ইঞ্জিনটাকে পুরোপুরি বদলে ফেলার কথা বললে কেমন শোনায়? হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই এক দুঃসাহসী প্রস্তাবনা নিয়ে কথা বলবো। বাংলাদেশের সিভিল সার্ভিসকে একেবারে ঢেলে সাজানোর এক আমূল পরিবর্তনের নীল নকশা। এই পুরো ধারণাটা এসেছে দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটি বই থেকে। আর দেখুন, বইটা উৎসর্গ করা হয়েছে ৭১ আর ২০২৪-এর তরুণ প্রজন্মকে। এটাকে শুধু একটা বই হিসেবে দেখলে কিন্তু ভুল হবে, এটাকে বরং একটা ম্যানিফেস্টো বা জাতীয় নবজাগরণের কৌশল হিসেবেই তুলে ধরা হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। যে আমলাতন্ত্রের শেকড় শত শত বছর ধরে গভীরে চলে গেছে, তাকে কি সত্যিই একেবারে গোড়া থেকে নতুন করে তৈরি করা সম্ভব? এই বড় প্রশ্নটাকে সামনে রেখেই চলুন আমরা সামনে এগোই। তো কোনো কিছু বদলানোর আগে তো জানতে হবে সমস্যাটা ঠিক কোথায়। চলুন আগে এই সিস্টেমের শক্তি আর এর ভেতরের দুর্বলতাগুলো একটু খতিয়ে দেখা যাক। দেখুন, বাংলাদেশের বেসামরিক প্রশাসন কিন্তু কোনো ছোটখাটো জিনিস না। ব্রিটিশ আর পাকিস্তান আমল থেকে চলে আসা এক বিশাল আর শক্তিশালী একটা ব্যবস্থা। দেশের সব নীতি বাস্তবায়ন করা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সবকিছুর কেন্দ্রবিন্দু কিন্তু তারাই। কিন্তু এই শক্তিশালী কাঠামোর ভেতরেই বাসা বেঁধেছে বেশ কিছু গভীর সমস্যা, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। নিয়োগ আর প্রমোশনের রাজনৈতিক প্রভাব, দুর্নীতি আর স্বজনপ্রীতি, কাজকর্মে ধীরগতি, আর তার সাথে জবাবদিহিতার অভাব। এই সবগুলো সমস্যা মিলে সিস্টেমটাকে ভেতর থেকে অনেকটাই দুর্বল করে দিচ্ছে। আর এই স্লাইডের সংখ্যাটা দেখুন, সত্যি চমকে ওঠার মতো। ধারণা করা হয় শুধুমাত্র দুর্নীতির কারণে প্রতি বছর দেশের জিডিপির প্রায় ২ থেকে ৩% নষ্ট হয়। ভাবা যায়, এই বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেন এত বড় সংস্কারের কথা বলা হচ্ছে। তাহলে এর সমাধান কি? এই প্রস্তাবনায় একটা বেশ ইন্টারেস্টিং পলিসির কথা বলা হয়েছে, যেটাকে আমরা বলতে পারি ক্যারেট অ্যান্ড স্টিক বা গাজর ও লাঠির নীতি। মানে একদিকে থাকবে কঠোর শাস্তির ব্যবস্থা আর অন্যদিকে থাকবে লোভনীয় সব পুরস্কার। এই স্লাইডটা দেখলেই পুরো আইডিয়াটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁদিকে আছে লাঠি বা শাস্তির ব্যবস্থা, যেমন কাজে ব্যর্থ হলে সোজা চাকরিচ্যুতি, দুর্নীতিবাজদের বিদেশের সম্পত্তি বাজেয়াপ্ত করা, এমনকি দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করার মতো কঠিন সব পদক্ষেপ। আর ডান দিকে আছে গাজর বা পুরস্কার, আন্তর্জাতিক মানের বেতন, পারফরমেন্সের ওপর ভিত্তি করে বোনাস, শক্তিশালী আইনি সুরক্ষা আর দারুণ সব সুযোগ সুবিধা। লাঠির দিকটা যদি আরেকটু ভেঙে বলি, তাহলে দেখুন, এখানে নন প্রোডাকশন টার্মিনেট পলিসির কথা বলা হয়েছে। মানে লক্ষ্য পূরণ করতে না পারলে চাকরি থাকবে না। সরকারি কর্মকর্তাদের বিদেশে সম্পত্তি কেনা বা অন্য দেশের নাগরিকত্ব নেওয়াও নিষিদ্ধ করার প্রস্তাব আছে। আর যদি এমন কোনো সম্পত্তির খোঁজ পাওয়া যায়, সেটা সরাসরি বাজেয়াপ্ত করা হবে। এর সাথে তো দুর্নীতিবাজ আর অযোগ্যদের খুঁজে বের করে বাদ দেওয়ার বিষয়টাও রয়েছে। এবার আসি গাজর বা আকর্ষণের দিকে। মেধাবীদের সিস্টেমে আনতে আর ধরে রাখতে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো বেতন কাঠামোর কথা বলা হচ্ছে। শুধু তাই না, ভালো কাজ করলে বড় অঙ্কের পারফরমেন্স বোনাস, পাবলিক সার্ভেন্টস প্রোটেকশন অ্যাক্টের মতো আইনের মাধ্যমে সুরক্ষা, আর তার সাথে ভালো বাড়ি, গাড়ি, স্বাস্থ্য বীমা, ছেলেমেয়ের পড়াশোনার খরচ সবকিছুরই প্রস্তাব আছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত টাকা আসবে কোত্থেকে? প্রস্তাবনা বলছে এর জন্য জাতীয় বাজেট ১.৫ গুণ বাড়াতে হবে। তবে এটাকে খরচ হিসেবে না দেখে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে বলা হচ্ছে। যুক্তিটাও বেশ সোজাসাপটা। যদি বেতন ভালো হয়, তাহলে দুর্নীতির লোভ কমবে, আর তাতে যে পরিমাণ টাকা বাঁচবে তাতেই খরচ উঠে আসবে। আবার দক্ষ প্রশাসন থাকলে দেশে বিনিয়োগ বাড়বে, রাজস্ব আয় বাড়বে, আর দেশের মেধাবীরাও তো দেশেই থেকে যাবে। আচ্ছা, বেতন আর সুযোগ সুবিধার কথা তো গেল। এবার চলুন দেখি সিভিল সার্ভিসের পুরো কাঠামো আর নিয়োগ প্রক্রিয়াটাকে কিভাবে পুনর্গঠন করার কথা বলা হয়েছে। এখানে নিয়োগের প্রক্রিয়াটা কিন্তু একেবারে বদলে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের পরেই মিলিটারি স্টাইলে আইএসএসবি পরীক্ষার মতো কঠিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিসিএস প্রার্থী নেওয়া হবে। এরপর তাদের ২ বছরের সফল প্রশিক্ষণ শেষ করতে হবে। তারপর তারা জুনিয়র অফিসার হিসেবে নিয়োগ পাবে এবং চাকরি পাকা হওয়ার আগে আরও ১ বছর প্রবেশনারি পিরিয়ডে থাকবে।
আর পুরো প্রশাসনিক কাঠামোটাকে একটা পিরামিডের মতো করে ফেলার কথা বলা হচ্ছে। মানে ওপরের স্তরে কর্মকর্তার সংখ্যা থাকবে কম আর নিচের দিকে থাকবে বেশি। এতে সিস্টেমটা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। তবে এর জন্য অতিরিক্ত কিছু জনবলকে ছাঁটাই করারও প্রয়োজন হতে পারে। কিন্তু এত কিছু করার পেছনের আসল লক্ষ্যটা কি? মানে আল্টিমেট গোলটা কি? চলুন এবার সেদিকেই নজর দেয়া যাক। এই পুরো বিশাল পরিকল্পনার সবথেকে বড় টার্গেট হল একটা সংখ্যা ১৫। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১৫। লক্ষ্যটা হল বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচক বা ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশকে বিশ্বের প্রথম ১৫টা দেশের মধ্যে নিয়ে আসা। বলতেই হবে এটা একটা বিশাল লক্ষ্য। তো এই টার্গেটে পৌঁছানোর জন্য কয়েকটা সুনির্দিষ্ট কাজের কথা বলা হয়েছে। যেমন ব্যবসার লাইসেন্সের জন্য সত্যিকারের একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করা, রেগুলেটরি গিলোটিন ব্যবহার করে সব অপ্রয়োজনীয় আইন ছেড়ে ফেলা, জমি রেজিস্ট্রেশন, ট্যাক্স আর কাস্টমসকে ১০০% ডিজিটাল করে ফেলা, আর বিদেশি বিনিয়োগকারীদের জন্য মাত্র ৩ দিনের মধ্যে সব ধরনের অনুমোদন নিশ্চিত করা। শুধু প্ল্যান করেই কিন্তু শেষ না, এটা বাস্তবায়নের জন্য একটা নির্দিষ্ট টাইমলাইন সহ একটা রোডম্যাপও দেওয়া হয়েছে। এই যে দেখুন, পুরো কাজটাকে ৫ বছরে ৩টা ফেজে ভাগ করা হয়েছে। প্রথম ১ বছরের মধ্যে কর্মকর্তাদের জন্য সুরক্ষা আইন পাশ করা, নতুন বেতন কমিশন বানানো আর ফাইলিং বাধ্যতামূলক করার মতো বেসিক কাজগুলো শেষ করতে হবে। এরপর ১ থেকে ৩ বছরের মধ্যে ১.৫ গুণ বাজেট আর নতুন বেতন কাঠামো চালু করে র্যাঙ্কিং ৫০-এর নিচে নামিয়ে আনতে হবে। আর ফাইনালি ৩ থেকে ৫ বছরের মধ্যে ১০০% পেপারলেস অফিস, ৩ দিনের বিনিয়োগ অনুমোদন আর সেই চূড়ান্ত লক্ষ্য মানে র্যাঙ্কিংয়ের টপ ১৫তে পৌঁছানোর কাজটা শেষ করতে হবে। আর এই পুরো উদ্যোগটার একটা ব্র্যান্ডিংও আছে, ডাফা ৫, যা প্রশাসনিক সংস্কার এবং সুশাসন উদ্যোগের প্রতীক হিসেবে কাজ করবে। বইটা থেকেই একটা লাইন কোট করা যাক, যেটা পুরো ব্যাপারটার সারমর্ম বলে দেয়। এটা কেবল একটা সমালোচনা নয়, এটা জাতীয় রূপান্তরের জন্য একটা মেটিকুলাসলি ক্রাফটেড ইশতেহার এবং একটা কৌশলগত পথরেখা। তো সব শোনার পর শেষ প্রশ্নটা এটাই, এটা কি সত্যিই একটা দেশকে বদলে দেওয়ার বাস্তবসম্মত কোনো নীলনকশা, নাকি শুধুই একটা অনেক সুন্দর আদর্শবাদী স্বপ্ন? এর উত্তর হয়তো একমাত্র সময়ই আমাদের দিতে পারবে।